আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। দেখা যাচ্ছে একাধিক মন্তব্য আসছে বিভিন্ন দিক থেকে ধেয়ে। রীতিমতো দেখা যাচ্ছে রাজ্য, নাগরিক সমাজ এবং সিবিআই একদিকে মানে তিন দিক চারদিকে ভাগ হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ কার কি ভূমিকা মানুষের কাছে গোলমেলে হয়ে যাচ্ছে। আরজিকর কাণ্ডে অভয়া বিচার পাবে কিনা সেটাই তো মধ্য কথা, কিন্তু ইতিমধ্যে যে ভূমিকাগুলো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে, সেগুলো নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। আরো একটা প্রশ্ন, আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে শিল্পীদেরকে কটাক্ষ শুরু হয়ে গেছে। শাসক দলের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ যা কটাক্ষ করলেন অরিজিৎ সিংকে, তিনি বলছেন হিন্দি এবং হিন্দিতে কি আপনি ওখানে গিয়ে প্রতিবাদ জানাতে পারবেন? কেন হিন্দিতে গান করেন না আপনি? অরিজিৎ সিং এর সম্বন্ধে বলছেন। অরিজিৎ সিং আপনার জেনে রাখা ভালো, কারণ অরিজিৎ সিং এই বাংলারই ছেলে। অরিজিৎ সিংকে কটাক্ষ শুধু ছাড়ুন, টলিউডকে একাংশ, শিল্পীদের একাংশকে কটাক্ষ করতে শুরু করেছেন ইতিমধ্যেই কুণাল ঘোষ। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, স্যারের সঙ্গে যা কথা বলবে একদম স্যার অভয়া কাণ্ড নিয়ে রাজনৈতিক মোড় থেকে শুরু করে সিবিআই এর মোড়, নাগরিক সমাজ, মানে বিভিন্ন দিকে ভাগ হয়ে গেছে। আমি বলছি স্পেসিফিক, আমি আজকে কুণাল ঘোষের মন্তব্যে যাব, কারণ তিনি অরিজিৎ সিংকে যথেষ্ট কটাক্ষ করে টুইট করেছেন। দেখো, প্রথমত অরিজিৎ সিংকে যেভাবে আজকে কটাক্ষ করা হয়েছে শাসক দলের তরফ থেকে, কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের হয়েই বলেছেন, কারণ তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। ফলে অরিজিৎ সিংকে যেটা বলেছেন সেটা আপামর বাঙালিকে অপমান করেছেন। কারণ মানে বাঙালি মাত্রেই কিন্তু অরিজিৎ সিং এর মানে আমরা ভক্ত, শুধু ভক্ত না, আমাদের উজ্জ্বল সন্তান সে। ফলে অরিজিৎ সিংকে যেভাবে ব্যঙ্গাত্ব করা হয়েছে সেটা আমি মনে করি অন্যায়, কারণ সে একজন বাঙালি। অরিজিৎ সিং একজন বাঙালি, মুর্শিদাবাদে জিয়াগঞ্জে তার বাড়ি। তার অধিকার আছে, বাংলার কোনো ডাক্তার যদি মানে ধর্ষণ হয়, যদি মৃত্যু ঘটে, তার প্রতিবাদ সে করবে না? আপনি তার প্রতিবাদ নিয়ে কটাক্ষ করছেন। অরিজিৎ সিং একটা বাংলার সন্তান, একটা বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে তার কৃতি সন্তান। সে প্রতিবাদ করবে না তো কে প্রতিবাদ করবে? তৃণমূল কংগ্রেসের তল্পিবাহক দাসে পরিণত হবেন? যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, আমি বলছি অরিজিৎ সিংকে আঘাত করা মানে আপামর বাঙালিকে আঘাত করেছে শাসক দল। আজকে শাসক দল সরাসরি অরিজিৎ সিংকে মানে যেভাবে আক্রমণ করেছে সেটা আমি মনে করি যে মানে বাঙালিকে অপমান করেছে, বাঙালি শিল্পকলাকে অপমান করেছেন। তিনি কাজের সূত্রে দেশের বিভিন্ন প্রান্তে যান, মহারাষ্ট্রেও যান, কোথায় কোন রাজ্যে কি হয়েছে তার পুরো ঠেকা তো উনি দিয়ে রাখেননি। কিন্তু বাঙালির সন্তান হিসাবে এই বাংলায় জন্মগ্রহণ করেছেন, এই বাংলায় বড় হয়েছেন, এই বাংলা স্কুলে পড়াশোনা করেছেন, এই বাংলায় থাকেন, এই বাংলায় ভোট দেন, এই বাংলা স্কুলে তার ছেলে পড়ে। ফলে তিনি প্রতিবাদ করবেন না তো কে প্রতিবাদ করবেন? এবং নাগরিক হিসাবে অরিজিৎ সিং যেটা করেছেন তার জন্য আমি গর্বিত অধ্যাপক হিসাবে। এবং অরিজিৎ সিং যে কাজ মানে যে প্রতিবাদ করেছেন তার গানের মাধ্যমে, তিনি একজন বিখ্যাত গায়ক। আমার মনে হয় কুণাল ঘোষ যেভাবে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেভাবে এটাকে ব্যঙ্গাত্মক ভাবে দেখা হয়েছে, তির্যক ভাবে দেখানো হয়েছে, সমালোচনা করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা করছি। আমি আবারও বলছি যে তীব্র নিন্দা করছি। অরিজিৎ সিং এর উপর যে ভাবে কথা বলা হয়েছে, তার বিরুদ্ধে যে কথা বলা হয়েছে, এটা পুরো বাঙালি সমাজকে অপমান করা হয়েছে। অরিজিৎ আমাদের গর্বের সন্তান এবং অরিজিৎ সঠিক সময়ে প্রতিবাদ করেছে এবং এই প্রতিবাদ তার গানের মাধ্যমে এসেছে। আমি মনে করি একজন কৃতি সন্তান তার দায়িত্ব পালন করেছে সমাজের জন্য। এবং তারপরে শাসক দল যে ভূমিকাটা নিয়েছে, তার যে কালচার, শাসক দলের যে কালচার, আমার হলে তুমি ভালো, আমার না হলে তুমি খারাপ, আমার পক্ষে হলে তুমি ভালো, আমার বিপক্ষে বললে তুমি খারাপ, এই যে সংস্কৃতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, আমার মনে হয় তার আঁচে আমরা সবাই ভুগছি। তার আঁচে আমরা বিশ্লেষকরা যেমন ভুগি, তার আঁচে আজকে কিন্তু টালিগঞ্জের শিল্পী কুশলী প্রায় প্রত্যেকেই কিন্তু ভুগছেন। শিল্পী কুশলীদের বিরুদ্ধে মানে মানে কেন তাকে আজকে শিল্পী কুশলীদের বিপক্ষে কথা বলতে হলো? কেন বলতে হলো? তার দেখো, আমার যেটা দুটো তিনটে কারণ মনে হয়েছে। প্রথম কারণ মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বক্তব্য কেউ শুনছে না। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বক্তব্য কেউ শুনছে না। ফলে এইরকম অবস্থায় তারা চাইছেন যে রাজনৈতিক বক্তব্য তৃণমূলের নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, কাউকে মানুষ শুনছে না। এই অবস্থায় যদি মানে তৃণমূলের কাছাকাছি আছে এই সমস্ত শিল্পীরা যদি কথা বলেন,
তাহলে তৃণমূল কংগ্রেসের অন্যায় অবিচার অত্যাচার বন্ধ, মানে মানুষ মানে বিভ্রান্ত হবে। মানুষ হয়তো মনে করবে যে না, আজকে মানে তৃণমূলের একজন শিল্পী এই কথা বললো, তৃণমূলের অমুক বললো, তাহলে নিশ্চয়ই কিছুটা, অর্থাৎ যখন তৃণমূল কংগ্রেসের একেবারে একেবারে তৃণমূল কংগ্রেসের নেতাদের বক্তব্য মানুষ শুনছে না, তাই আজকে পরমবতর বক্তব্য চাই, তাই আজকে তৃণমূলের শিল্পী কলা কুশলীদের বক্তব্য চাই। তাদেরকে দিয়ে কভার আপ করো, তাদেরকে দিয়ে সমাজকে বোঝাও, সমাজ উদ্দোলিত, সমাজ প্রতিবাদের মুখর, ফলে শিল্পী কুশলীরা কেন এগিয়ে আসছে না। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে এক ঢিলে দু পাখি মারার মতন, সেটা হলো যে আমার কুণাল ঘোষের যেভাবে টার্গেট করেছে টলিউডকে, তাতে আমার মনে হয়েছে যে এটা শেষ পর্যন্ত দেবকে বার্তা দেওয়া না তো, কারণ দেবের সাথে ওর একটা সবসময় মানে দেখা যায় তার্কিক অবস্থা ট্যাসেল টলে, ফলে দেবকে বার্তা দেওয়ার জন্য আলাদা করে বললো না তো যে দেব পথে নেমেছে প্রতিবাদে। দেব কেন তৃণমূলের হয়ে বলছে না? তৃণমূলের মঞ্চ যারা আলোকিত করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এক ফ্রেমে থাকেন, তারা কেন প্রতিবাদ করছেন না? মানে টালিগঞ্জে যারা তৃণমূলের কাছে ভিক্ষাবৃত্তি করে, তাদের মানে কাছে প্রত্যাশা। আমরা বারবার যেটা বলি, দেখো আমরা এই কথাটা বারবার বলি যে যারা শিল্পী কলা কুশলী, তারা দয়া করে কোনো শাসকের দলেও যাবেন না, বিরোধী দলেও যাবেন না। আপনাদের নিজস্ব পরিচয় আছে, আপনাদের নিজস্ব পরিচয়েই আপনারা গৌরবান্বিত। কেউ যদি রাজনীতি সরাসরি যেতে চায় সেটা আলাদা কথা, যে ভাই আমার তৃণমূল ভালো লাগে, বিজেপি ভালো লাগে, সিপিএম ভালো লাগে, সেটা আলাদা। কিন্তু অনেকেই কেবলমাত্র পেশাকে বাড়ানোর জন্য, টালিগঞ্জের পেশার রক্ষা করবার জন্য কার্যত নিজেদের স্যারেন্ডার করেন। এই স্যারেন্ডার সম্প্রদায়কে আমি বলছি যে আপনাদের আজকের ঘটনার পরে লজ্জা হওয়া উচিত, যে রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকার ফলে আপনাদেরকে কিভাবে অসম্মানিত হতে হয়, লজ্জিত হতে হয়। আমার খুব খারাপ লাগছে যে আজকে টালিগঞ্জের শিল্পী কলা কুশলী অনেকে তৃণমূল কংগ্রেসের কাছাকাছি আছেন, অনেকে দূরে আছেন, তাদের প্রতি যে বার্তা গেল, তাতে তো তার বাড়ির লোকটা, তার বাড়ির সন্তান জিজ্ঞেস করবে যে তুমি তৃণমূলে যাও কেন, তুমি তৃণমূল কংগ্রেসের মঞ্চে যাও কেন, তুমি তৃণমূল কংগ্রেসের মঞ্চে যদি না যেতে তাহলে তো আজকে তোমাকে এই কথা বলতে পারতো না, তুমি যদি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একই ফ্রেমে ছবি না তুলতে আজকে তোমাকে এই সমালোচনা শুনতে হতো না। ফলে আমি তোমায় বলছি, শেষ বিচারে কিন্তু তুমি দেখো বাংলার বুদ্ধিজীবীদেরকে বারবার আমরা বলছি বিক্রি হয়ে গেছিল, আজকে সেই বিক্রির মানে যে মূল্য, সেই মূল্য দিতে হচ্ছে। আজকে যে মানে যে দামে বিক্রি হয়েছিল শিল্পী কলা কুশলী সাহিত্যিক লেখক কবি, যারা দিনের পর দিন চুপ থাকেন অন্যায়ের মধ্য দিয়ে এবং সাইলেন্টলি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, আমরা বারবার প্রশ্ন করি যে এরা মারা গেছেন কিনা। আজকে আরজি করের ঘটনা তাদেরও নাড়িয়েছে, তাদেরও মেরুদণ্ড কিছুটা সোজা হচ্ছে। ফলে এখন এই সোজা মেরুদণ্ড তৃণমূল দেখতে পাচ্ছে না। সোজা মেরুদণ্ড কেন সোজা, তাকে বাঁকাতে হবে, তৃণমূলের হয়ে প্রচার করতে হবে, তৃণমূলের হয়ে গান গাইতে হবে, তৃণমূলের কাছে তুমি তৃণমূলের কাছে বিক্রি হয়েছো, ফলে তৃণমূলের কাছে তোমার বিক্রির মূল্য চোকাতে হবে। একদম তাই, তুমি তৃণমূলের কাছে বিক্রি হয়েছো, ফলে তৃণমূলের কাছে তোমাকে এখন মানে মূল্য চোকাতে হবে। মূল্য চোকানোর উপায় কি? তৃণমূলের হয়ে জয়গান গাও, আরজি করকে ঢাকো, আরজি করকে কভার আপ করো, সারা ভারতবর্ষে তৃণমূলের জয়গান করো এবং বিরোধী দলদেরকে সমালোচনা করো, তাহলেই আবার তুমি মূল্য ফিরে পাবে। অর্থাৎ তৃণমূলের কাছে তুমি ঋণী হয়ে আছো, কারণ ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এক ফ্রেমে আছো। তুমি তৃণমূলের কাছে ঋণী হয়ে আছো, তার কারণ তুমি তৃণমূলের সভাগুলোতে যাও, তুমি মিটিং মিছিল করো, তৃণমূলের সুযোগ সুবিধে নাও। ফলে এখন তোমাকে এই তৃণমূল বিপদে পড়েছে, ফলে তার হয়ে এখন ব্যাটিং করতে হবে, তার হয়ে কথা বলতে হবে, ফলে এইভাবে তোমাদের মূল্য চোকাতে হবে। কিন্তু দিনের শেষে তুমি একটু ভাবো যে এইভাবে শিল্পী সাহিত্যিকদেরকে যেভাবে অপমান আজকে করা হলো শাসক দলের তরফ থেকে, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে শেষ বিচারে কিন্তু বুদ্ধিজীবী আর কেউ থাকলো না, শিল্পী সাহিত্যিক কেউ থাকলো না। আমি দয়া করে হাত জোর করে বলবো যে আপনারা যারা নিজের সত্তায় শিল্পী হয়েছেন, গায়ক হয়েছেন, কেউ কেউ নাটকের শিল্পী হয়েছেন, কেউ হয়তো লাইটম্যান হয়েছেন, কেউ হয়তো আপনারা কোরিওগ্রাফার হয়েছেন, কেউ হয়তো নায়ক হয়েছেন, কেউ নায়িকা হয়েছেন, নিজের নিজের দক্ষতায় হয়েছেন, কেন আপনারা নিজেকে বিক্রি করেন শাসক দলের কাছে? কেন আপনারা শাসক দলের কাছে বিক্রি করেন নিজেদেরকে? আপনি মনে রাখবেন, আমাদের অ্যাসেসমেন্ট হলো এই, আমাদের বিশ্লেষণ হলো এই
আপনাদের আলোতে মমতা বন্দ্যোপাধ্যায় আলোকিত, আপনাদের আলোতে কুণাল ঘোষ আলোকিত, আপনাদের আলোতে শাসক দল আলোকিত। মানে যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো মানে সরকারি সভা বা তৃণমূলের সভায় যায় বা অন্য কোনো শিল্পী যায়, তখন তার মধ্য দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আলোকিত হন। যখন অন্য কোনো গায়ক যান মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি তুলতে, তার মাধ্যমে কিন্তু তিনি আলোকিত হন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় আলোকিত হন। ফলে আপনারা আলো ছড়ান শিল্পীরা, মনে রাখবেন এই আত্ম অভিমান আপনাদের থাকা দরকার, এই আত্ম গরিমা থাকা দরকার, এই স্বনির্ভরতা আপনাদের থাকা দরকার। কেন আপনারা বছরের পর বিক্রি হন? আমি শাসক দলের কাছেও বিক্রি হওয়ার বিরুদ্ধে, আমি বিরোধী দলের কাছে বিরুদ্ধে। আপনি কেন একজন শিল্পী সত্তার জায়গা থেকে নিজে বাঁচতে পারেন না? কেন আপনাকে শাসক দলের কাছে ঋণ নিতে হয়, যখন শাসক দল বারবার বলছে যে এখন ঋণ চোকাতে হবে আপনাকে? কিভাবে? শাসক দলের হয়ে কথা বলতে হবে। আরজি করের ঘটনার পরেও শাসক দল যে অন্যায় করেছে, পুলিশ প্রশাসন যে অবিচার করেছে, তার সপক্ষে আপনাকে এবার ন্যারেটিভ তৈরি করতে হবে, তৃণমূলের পক্ষে ন্যারেটিভ তৈরি করতে হবে। এই তো গল্পটা। ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে যে মানে বাঙালির জীবনে একটা দুঃখের দিন, কারণ শিল্পী সাহিত্যিকদের যেভাবে ঋণ চুকানোর কথা বলা হয়েছে, সেটা কিন্তু অতীতে কখনো কোনো শাসক তার নিকটে থাকা শিল্পী সাহিত্যিকদের বলেছেন, অপমান করেছেন, এই ঘটনার দ্বিতীয় কোনো উদাহরণ তুমি দিতে পারবে না। আপনার একটা জিনিস অরিজিৎ সিং সম্পর্কে আপনাকে বলে দিই, রীতিমতো অরিজিৎ সিং একটা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিল, আপনার নিশ্চয়ই মনে থাকবে। সেখানে বলেছিলেন রং দে তু মোহে গেরুয়া, এইটা করা, এই তাকে রীতিমতো কিভাবে চোকাতে হয়েছে, তার ফল আপনি নিশ্চয়ই জানেন, কিভাবে তাকে টোলের শিকার হতে হয়েছে। না, টোল না, তার একটা মানে যেটা অভিযোগ এসেছিল, খুব সিরিয়াস লেভেল অভিযোগ এসেছিল, তার কিছুদিনের মধ্যেই ইকো পার্কে তার একটা জলসা ছিল, শো ছিল, সেটা ক্যান্সেল করে দিয়েছিল। ফলে একজন শিল্পীর শো, একজন শিল্পীর যখন কোনো শো ক্যান্সেল হয়, সেটা শিল্পীর ক্ষেত্রে খুব আঘাত। মানে অনেকেই মনে করেন যে ওই ছোট্ট একটা ঘটনার স্পার্ক কিনা এই প্রশ্নটা তুলেছিলেন একেবারে। কিন্তু আমি তোমায় বলছি, অরিজিৎ কিন্তু এটা কোনো ভেবে গায়নি। অরিজিৎ একজন শিল্পী সত্তার থেকেই এই গানটা গিয়েছিলেন। এটার সাথে কোনো রাজনীতির রং দেখা কোনো অন্যায়। আর দেখো, অরিজিৎরা যে ধরনের শিল্পী, তারা 24 ঘন্টাই, মানে ঘুমটা বাদ দিলে বাদ বাকি পুরো সময়টাই শিল্প নিয়ে থাকেন। এরা সাধক, এরা সাধক। মানে একজন গবেষক যেমন তার ল্যাবরেটরিতে সবসময় পড়ে থাকেন, এই ধরনের শিল্পী সাহিত্যিকরা, কবিরা, তারা কিন্তু সাধক অ্যাকচুয়ালি। ফলে এই সাধকরা যখন তাদের নিজের বিবেকের টানে তাদের গানের মাধ্যমে, শিল্পীর মাধ্যমে যখন প্রতিবাদ করে, সেই প্রতিবাদটাকে শ্রদ্ধার চোখে দেখা উচিত ছিল। আমি বলছি কুণাল ঘোষের শ্রদ্ধার চোখে দেখা উচিত ছিল। কুণাল ঘোষ যেটা করেছে সেটা অন্যায় করেছে। বহু প্রতীক্ষিত আপনাদেরকে যে টপিকটা নিয়ে এই মুহূর্তে আমি কথা বলতে চলেছি, যার জন্য স্যারকে নিয়ে আসা, একদম আমি বলছি এই অভয়াকাণ্ডে রাজনৈতিক দলের ভূমিকা, সিবিআই এর ভূমিকা এবং যে রাজ্যের ভূমিকা, কোথায় দাঁড়িয়ে আছে নাগরিক সমাজ, এই চারটে পিলার কোথায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে এই অভয়াকাণ্ডে, স্যারের থেকে জানার চেষ্টা করবো। অবশ্যই আপনারা দেখলাম অলরেডি 2300 মানুষ দেখেছেন, আরো ভিডিওটা শেয়ার করুন, ইতিমধ্যেই স্যারের থেকে আমি জানার চেষ্টা করবো মেইন টপিক। দেখো, আমি প্রথমেই বলবো সিবিআই এর জায়গাটা বলি আগে। এই মুহূর্তে কিন্তু সিবিআই এর প্রচুর মিসিং লিঙ্ক, মানে সিবিআই এর নিয়ে চর্চা আমি বেশ কয়েকটা বছর ধরে করছি। আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন দেখেন, সিবিআই যদি কোনো কংক্রিট মানে এভিডেন্স পেত বা কোনো নির্দিষ্ট সূত্র পেত বা কনক্লুশনে পৌঁছতো, তাহলে কিন্তু নির্ভয়া কাণ্ডে, আরজি করে নির্ভয়া কাণ্ডে কিন্তু আপনারা ইতিমধ্যেই কিছুটা ফাইন্ডিং পেতেন। অর্থাৎ পরিষ্কার সিবিআই কিন্তু হাতড়াচ্ছে পুরো ঘটনাটা। এখন পর্যন্ত যে সমস্ত মিসিং লিঙ্কগুলো সিবিআই এর কাছে মানে নিশ্চিত নয় সিবিআই, তার মধ্যে আমি কয়েকটা বলতে চাই। একটা হলো তথ্য নষ্ট হওয়ার আশঙ্কা, সিবিআই যেটা শুরুতেই মানে কোর্টে জানিয়েছিল, তার সম্ভাবনা কিন্তু প্রবল। মানে যেমন ঘটনার অকারেন্স, অর্থাৎ কোথায় ঘটেছে, সিবিআই কিন্তু মানে নিশ্চিত নয়, মানে যে এক্সাক্ট প্লেস অফ অকারেন্সটা কোথায়, যেটা মনে করা হচ্ছে। এটা মনে করা হচ্ছে যে যারা মানে মৃতর পরিবারকে
আত্মহত্যা বলেছিল কারা, মিতার পরিবারকে আত্মহত্যা বলে শুরুতে বলেছিল, মানে এই প্রশ্নের উত্তর তারা পাননি যে কেন বলেছিল বা এখানে বলার পেছনে কি রহস্যটা আছে। এই প্রশ্নটা তারা এখনো জানেন না যে কেন এত তাড়াতাড়ি মৃতদেহ দাহ করে দেওয়া হলো, অর্থাৎ মৃতদেহ এত হারিডলি দাহ করা হলো কেন। এই প্রশ্নটার উত্তর কিন্তু সিবিআই এর কাছে এখনো নেই এবং মনে করা হচ্ছে যে এভিডেন্স ট্যাম্পারিং এ কিন্তু একমাত্র কারণ হতে পারে। সিবিআই এর কাছে এটা নির্দিষ্ট নয় এখনো যে যেভাবে ঘটনা ঘটে যাওয়ার পরে পাশের রুমটা, অর্থাৎ সেমিনারের পাশের রুম কেন ভাঙা হলো, মানে কার নির্দেশে কিভাবে কেন এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো, সিবিআই নির্দিষ্ট নয়। সিবিআই এর কাছে এটা নির্দিষ্টভাবে এখনো পরিষ্কার নয় যে ঘটনাটা একজন মিলে ঘটিয়েছে না ঘটনাটা একাধিক জন মিলে ঘটিয়েছে, ঘটনাটা কতজন ইনভলভ আছে সেটা এখনো নির্দিষ্ট নয়। তবে একটা জিনিস আপনাদের পরিষ্কার করে বলতে চাই যে ভিডিও এখন পর্যন্ত এসেছে, যেটা অস্বীকার কেউ করেনি, যে সেমিনার রুমে মানে মৃতদেহ যেখানে ছিল সেখানে একাধিক ব্যক্তির উপস্থিতি ছিল। একাধিক ব্যক্তি যেখানে উপস্থিত ছিল সেটা স্বাভাবিক হতে পারে না। মানে মৃত্যুর পরে যেখানে থাকারই কথা না কারো, যেখানে কেবলমাত্র পুলিশ বা ডাক্তারবাবু বা নির্দিষ্ট কিছু ব্যক্তি ছাড়া ক্রাইম সিনের মধ্যে যারা ঢুকেছিল, কেন ঢুকেছিল এবং এতগুলো মানুষ কি করছিল, এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো সিবিআই এর কাছে পরিষ্কার নয়। শুধু একজন বিশ্লেষক হিসেবে বলতে চাই, ক্রাইম সিনে যদি এত ব্যাপক সংখ্যক মানুষ থেকে থাকে, এতগুলো প্রশ্নের যদি উত্তর না থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে দেয়ার আর সামথিং রং এবং সেটা অবশ্যই রং। কিন্তু লার্জার প্রশ্ন হলো যে সিবিআই কিন্তু এখনো নির্দিষ্ট নয় যে এটা একজন মিলে, পাঁচজন মিলে না 10 জন মিলে ঘটনাটা ঘটিয়েছে, ঘটনাটা কোথায় ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে এবং কারা কারা নির্দিষ্টভাবে অভিযুক্ত। একজন তো ধরা পড়েছে, তাকে বাদ দিয়ে বলছি। ফলে এই সামগ্রিক তদন্তের কিন্তু এখনো নির্দিষ্ট জায়গায় পৌঁছেছে এমন ভাবার কারণ নেই। 5 তারিখে সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে হবে, আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। কিন্তু এখন পর্যন্ত সংবাদ মাধ্যমের, আজকে আনন্দবাজার পত্রিকাও তুমি জানো যে নানা রকম তারা একটা প্রোগ্রেস রিপোর্ট 1 নম্বর পাতায় চেপেছে। এই সমস্ত কিছু নিরিখে একজন বিশ্লেষক হিসাবে আমারও মনে হয়েছে যে সিবিআই এর যদি ভূমিকা দেখি, তাহলে সিবিআই কেবলমাত্র সন্দীপ ঘোষকে বারবার, মানে প্রিন্সিপাল আরজি কলেজ বারবার ডাকছেন, বারবার তাকে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু তার থেকে নির্দিষ্ট সদুত্তর পেয়েছে বা পলিগ্রাফ করা হয়েছে, কিন্তু তার ভিত্তিতে কোনো নির্দিষ্ট জায়গায় বা উত্তরে পৌঁছেছে এই জঘন্যতম অপরাধের কিনারা করতে পেরেছে আমার একেবারেই মনে হচ্ছে না। কিনারা করতে পারবে নির্দিষ্ট করে তাতেও আমার পুরোপুরি বিশ্বাস নেই। এবং শেষ বিচারে এমন তো নয় যে একের পর এক যে তথ্য ট্যাম্পারিং এর অভিযোগ উঠছে, সেই তথ্য ট্যাম্পারিং এর ফলেই সিবিআই ব্যর্থ পরিণত হবে, এটা বুঝতে পারবো 5 তারিখে। আমি শুধু প্রশ্ন রাখলাম। একই সাথে আরেকটা বিষয়, যে সিবিআই যদি এই তদন্তটা ঠিক মতন পরিচালনা করে যদি না করতে পারে, যদি পরিচালনা ঠিক মতো না করতে পারে, যদি উত্তর খুঁজে না পায় যে কে এই রহস্যের পেছনে ছিল, কারা অভিযুক্ত, কারা অপরাধী, তাহলে কিন্তু আমি বলছি হাইকোর্টের আস্থা কমবে সিবিআই এর উপর। সিবিআই এর উপর আস্থা রেখেছে হাইকোর্ট, সিবিআই এর উপরে আস্থা রেখেছে সুপ্রিম কোর্ট, সিবিআই এর উপর আস্থা আমরা রেখেছি, ডাক্তারবাবুরা রেখেছে, নির্যাতিতার পরিবার রেখেছে। ফলে আমরা আশা করব যে সিবিআই কিন্তু সত্য সন্ধান করে যারা অভিযুক্ত তাদেরকে শনাক্ত করবে এবং ব্যবস্থা নিবে। কিন্তু যে গতি প্রকৃতি দেখছি, একজন বিশ্লেষক হিসাবে যে আমি খুব আস্থাশীল আমার একেবারেই মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে 4-5 দিনের মধ্যে, প্রথম 4 দিনের মধ্যে একের পর এক প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠছে, দেখো খুব আমি প্রথমত বলবো যে রাজ্যের ভূমিকাটা খুব বেদনাদায়ক। প্রথমেই বলা দরকার, প্রথম 4 দিনে যে ভূমিকাটা নিয়েছিল, তারপরে মুখ্যমন্ত্রী যেভাবে সন্দীপ ঘোষকে একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে বদলি করেছিলেন, তাকে শাস্তি এখনো দেওয়া হয়নি। মনে রাখবে, রাজ্য সরকারের কাছে বারবার নানা স্তর থেকে দাবি করা হয়েছিল, সন্দীপ ঘোষকে নিয়ে কিন্তু এখনো নির্দিষ্ট প্রসিডিং শুরু করেনি। মনে রাখবে, সিবিআই তদন্তের সাথে
তার সার্ভিস রুলের কোনো সম্পর্ক নেই। এটা কিন্তু বহু মানুষ জানেন না। অনেকে মানে তৃণমূল থেকে বলা হচ্ছে সিবিআই তদন্ত করছে, এখন কি ব্যবস্থা নিবে। সিবিআই তদন্ত সিবিআই তদন্তের মতন হয়, আর তিনি যে সার্ভিস করেন মানে হেলথ সার্ভিসের আন্ডারে, হেলথ সার্ভিসের যে রুলস রেগুলেশন, ডিপার্টমেন্টাল প্রসিডিং, সেটা তো এখনো জারি আছে। ফলে ডিপার্টমেন্টাল প্রসিডিং তার বিরুদ্ধে কিন্তু কোনো নেওয়া হয়নি, তাকে এখন পর্যন্ত সাসপেনশন পর্যন্ত করা হয়নি। উল্টে মুখ্যমন্ত্রী উনাকে আরজিকর থেকে মানে এনআরএস মানে ইয়েতে ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এটা একটা। দ্বিতীয় যেটা, যে পুলিশ কেন 14 তারিখ রাতের হুলিগানদের আটকাতে পারেনি, তার উত্তর রাজ্য পুলিশের মানে কলকাতা পুলিশের কাছে নেই। দ্বিতীয় যেটা, সেটা হলো যে একের পর এক ধরো নির্যাতিকা, প্রথমত ইউডি মামলা কেন দেওয়া হলো, কেন সরাসরি আরজিকর কর্তৃপক্ষ এফআইআর করলো না, পুলিশ কেন সরাসরি ইউডি মামলা করলো, কেন মানে মার্ডারের মামলা হলো না, এই যে প্রশ্নগুলো নানা মহল থেকে উঠছে। এবং যে প্রশ্নটা উঠছে যে নির্যাতিতা মা বাবাকে কেন এতক্ষণ অপেক্ষা করতে হলো, যখন ওই মানে ওই ক্রাইম সিনারের মধ্যে, অথচ সাধারণ মানে ক্রাইম সিনের মধ্যে দেখা যাচ্ছে মানে বেশ বহু সংখ্যক মানুষ, অথচ নির্যাতিতা মা বাবাকে চুপ অপেক্ষা করতে হলো কেন, নির্যাতিতা মা বাবাকে নানা ভার্সন দেওয়া হলো। প্রথমে বলা হলো যে আত্মহত্যার কথা, এরকম নানা যে একটার পর একটা অভিযোগ উঠছে, এই অভিযোগগুলো ইতিমধ্যেই অনেকটা সত্যতা প্রমাণিত হচ্ছে। এবং এর পরে যে ব্যবস্থাগুলো একের পর এক নেওয়ার কথা, ডিপার্টমেন্টাল পয়েন্ট অফ ভিউতে বলি, আমি বলছি যে যিনি ফোন করেছিলেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো, মানে যিনি আরজিৎ মানে মানে বাবা মাকে আটকে রাখলেন 3 ঘন্টা, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিল হলো, যে দ্রুততার সাথে মৃতদেহটাকে নিয়ে পুড়িয়ে দিল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো, যে অভিযোগটা কলকাতা হাইকোর্টে অভিযোগ করা হয়েছিল যে মানে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে বা স্থানীয় নেতৃত্ব, হ্যাঁ তারা চাপ তৈরি করেছিল, এই তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো। এবং সর্বোপরি আইন মানে 14 তারিখে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা, চূড়ান্ত ব্যর্থতার পর কলকাতা পুলিশ কমিশনারের যে পদত্যাগের দাবি যেটা ইয়েরা করেছেন মানে জুনিয়র ডাক্তাররা করছেন, তা নিয়ে কিন্তু একটি কথাও বলা হয়নি। ফলে ফলে সবগুলো মানে জায়গা যেগুলো রাজ্য সরকারের দায় আছে, রাজ্য সরকার কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। রাজ্য সরকার উল্টো দিকে কি করছে, রাজ্য সরকার উল্টো দিকে কৌশল নিচ্ছে। আমি বলছি রাজ্য সরকার তার ন্যায্য ভূমিকাটা, অর্থাৎ পুলিশ কমিশনারকে দায়বদ্ধ করে সরিয়ে দেওয়া, রাজ্য সরকার মানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যে স্থানীয় স্তরের নেতারা বাবা মার উপর চাপ তৈরি করেছিল, এখন তো আবার উল্টো শুনছি, আবার দ্বিতীয়বার বাবা মার উপর চাপ তৈরি হলো কিনা আমি জানি না, বাবা মার মুখ আবার নতুন করে আজকের থেকে বন্ধ করা হলো কিনা তা জানি না। একদম আমি স্পেসিফিক করে বলে দিচ্ছি, আমি আমার সাংবাদিক পাঠিয়েছিলাম, একদম ওনার বাড়ির কাছে সকাল থেকে বসেছিলেন, আরো একটা নামজাদা সংবাদ মাধ্যমের সাংবাদিকও বসেছিলেন, একদম বাবা মা বলেছেন নো কমেন্টস। আমি বুঝতে পারছি না এই মুহূর্তে, কালকে যে সুপারের যে ভয়েস রেকর্ডিং 3 বার 3 রকম কথা আপনারা শুনেছেন, তারপর বাবা মা হঠাৎ করে চুপ করে গেলেন কেন, কেন চুপ করে গেলেন, তাদের প্রতি কি প্রেসার সৃষ্টি করা হলো? না দেখো, এটা 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 বলা আমার ঠিক হবে না একজন অধ্যাপক হিসাবে, কিন্তু আমি যে বলতে চাই যে বাবা মা তো সরব ছিলেন। নর্মালি একজন বিশ্লেষক হিসাবে আমি প্রশ্ন তুলতে চাই যে কেন নীরব হলেন। মানে বাবা মাকে ঘটনা ঘটার পরে মানে এটা তো অভিযোগ আকারে রেখেছিলেন ওনারা, যে এটা কলকাতা হাইকোর্টে হলফনামা দেওয়া ছিল যে তাদের উপর চাপ তৈরি করা হয়েছিল। তাহলে আবার কি চাপ তৈরি করছে কেউ, এই প্রশ্নটা আমি মানে তুলতে পারি, কিন্তু আমি দেখো আমার কাছে উত্তর নেই, ফলে আমি নির্দিষ্ট করে উত্তর বলতে পারবো না। কিন্তু যে আরেকটা বিষয় তোমাকে বলি, যে মানে রাজ্য সরকারের পার্ট হিসাবে শাসক দল তৃণমূল কংগ্রেস যে কৌশলটা নিয়েছে, সেই কৌশলটাও কিন্তু হলো অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। কি পুরো মানে স্বাস্থ্যমন্ত্রী দায়বদ্ধতা নির্দিষ্ট করা হচ্ছে না, পুলিশ কমিশনের দায়বদ্ধতা নির্দিষ্ট করা হচ্ছে না, যে যে অধ্যক্ষ ছিলেন তার দায়বদ্ধতা তো নিশ্চিত হলোই না। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস থেকে হঠাৎ করে একটা আইন তৈরির কথা বলা হচ্ছে। এই আইনটা রাজ্যে পাশ হলেও, রাজ্যের আইনসভায় পাশ হলেও কোনো লাভ নেই। মানে আমি তোমায় বলছি, দেখো পশ্চিমবাংলাতে তুমি জানো এরকম অনেক আইনের প্রস্তাব পাশ হয়েছে, কোনো লাভ হয়েছে? এগুলো তো অতীতেও তৃণমূল কংগ্রেস করেছে, কিন্তু কোনো লাভ হয়েছে? আমার প্রশ্ন হচ্ছে
অলরেডি মানে সংবিধান কি বলছে তুমি একটু বুঝে নাও। সংবিধান বলছে যদি কেন্দ্র এবং রাজ্যের আইন থাকে, মানে ক্রিমিনাল সারা ভারতবর্ষে মনে করো, সারা ভারতবর্ষে সব জায়গায় ক্রিমিনাল প্রসিডিওর এক, মানে ক্রিমিনাল আইন একই, সেটা কন্যাকুমারীর থেকে কাশ্মীর পর্যন্ত। ফলে পশ্চিমবাংলায় এক ধরনের ক্রিমিনাল অ্যাক্ট হবে আর দিল্লিতে আরেক ধরনের ক্রিমিনাল অ্যাক্ট হবে, এটা হতে পারে না, এটা আপনারা বুঝে নিন। দ্বিতীয় যেটা, সেটা হলো যদি রাজ্য কোনো আইন পাসও হয় তাহলে কেন্দ্রের আইনই সবাই ফলো করবে। কেন? সংবিধান বলে দিয়েছে যে যদি কেন্দ্র এবং রাজ্যের আইনের মধ্যে সংঘাত বাঁধে তাহলে কেন্দ্রের আইনই রাজ্যের উপরে বর্তাবে বা গ্রহণযোগ্য। তৃতীয় যেটা, যে সেটা হলো যে ইতিমধ্যেই আমাদের যে আইন আছে সেই আইনেই কিন্তু প্রভিশন আছে, পরিষ্কার প্রভিশন আছে যে কেউ যদি মার্ডার এবং রেপ করে তাহলে তার সর্বোচ্চ ফাঁসি হওয়ার ব্যবস্থা আছে, সাজা ফাঁসি হবে। এবং তুমি জানো দিল্লিতে অভয়া কাণ্ডের পরে শেষ ফাঁসি কিন্তু হয়েছে, অর্থাৎ অভয়া যে দিল্লির কাণ্ড, নির্ভয়া কাণ্ডের পরে কিন্তু দিল্লিতে ইতিমধ্যেই শেষ ফাঁসিটা হয়ে গেছে। ফলে এই আইনের, বর্তমান আইনেই এই আরজি করের যে নির্যাতিতা তার অপরাধীকে কিন্তু ফাঁসি দেওয়া যেতে পারে। ফলে এই অবস্থাতে কেবলমাত্র প্লেইং টু গ্যালারি, মানে মানুষকে দেখানো, দেখো মানে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে আমি যুক্তিবাদী মানুষের কাছে পৌঁছতে পারবো না, আমি বিশ্বনাথ চক্রবর্তীদের মতন মানে বুদ্ধিবৃত্তি মানুষ তাদের কাছে পৌঁছতে পারবো না। ফলে আমাকে কি করতে হবে, আমাদের গ্রামগঞ্জে যে ভোটার আছে, নির্ভরশীল ভোটার আছে, লক্ষ্মীর ভান্ডার নেওয়া ভোটার আছে, তাদের কাছে বার্তা দিতে হবে, দেখো ফাঁসির আইন চেয়েছিলাম, নরেন্দ্র মোদী আমাদের গুরুত্ব দেয়নি, ফাঁসির আইন চেয়েছিলাম, রাজ্যপাল সই করেনি তাই রাজ্যপালের অফিস ঘেরাও করেছি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল, তারা যে ভোট ব্যাংকের ভোট পায় তাদের কাছে বার্তা দেবার জন্যই কিন্তু এই ন্যারেটিভ তৈরি করবার জন্যই কেবলমাত্র এইটা করছে। এর সাথে ওদের ব্যক্তিগত বিবেকেরও কোনো সম্পর্ক নেই, সদিচ্ছারও সম্পর্ক নেই। সদিচ্ছা হলে এত একটার পর একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা মানে নারী নির্যাতনের, আপনারা তো বহু ক্ষেত্রেই অপরাধী শাস্তি পায়নি, এমনকি মানে ওই কামদুনির ঘটনাতেও বেকসুর খালাস হয়ে যাচ্ছে। ফলে প্রশ্নটা হচ্ছে যে ইম্পর্টেন্ট হলো আইনকে কে প্রয়োগ করবে। আইনকে এই পশ্চিমবাংলা পুলিশই প্রয়োগ করবে, এই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মন্ত্রিসভায় প্রয়োগ করবে। ফলে যদি মন্ত্রিসভা বা মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছার পরিচয় দিতে না পারেন বা অ্যাডমিনিস্ট্রেশন যদি নিউট্রালি পরিচালনা না করতে পারেন তাহলে কঠিন আইন এনেও লাভ হবে না। কারণ আইনকে শেষ পর্যন্ত কার্যকারী করতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার পুলিশকেই। ফলে আপনার দৃষ্টিভঙ্গি কি অপরাধীদের প্রতি, আপনি শাস্তি দিতে পারছেন কিনা সেটা আপনার প্রশাসনিক উদ্যোগ। ফলে আপনি যদি সেইটা না করতে পারেন, যেটা আপনি বছরকে বছর পারছেন না, আপনি ফেল করেছেন প্রশাসন পরিচালনা করতে, আপনি একজন ব্যর্থ চিফ মিনিস্টার হিসাবে নিজেকে প্রতিপন্ন করেছেন। ফলে এইরকম অবস্থায় আইন আনাটা কেবলমাত্র আপনার কাছে, আমার কাছে মনে হয়েছে আপনি পলিটিক্যাল গিমিক করছেন। আপনার যে ভোট ব্যাংক আছে গ্রামগঞ্জে, নির্ভরশীল ভোট ব্যাংক, যারা যুক্তির উপর সবসময়ই বিচার করছে এমনটা নয়, যারা আপনি তাদেরকে হয়তো বোঝাতে পারবেন, কিন্তু শহরের জুনিয়র ডাক্তারদের বোঝাতে পারবেন, শিক্ষিত মানুষদের বোঝাতে পারবেন যে কেন আইনটা এনেছেন। এবং তারা প্রত্যেকেই জানে কেন্দ্রের একটি আইন আছে যেখানে মানে অলরেডি ফাঁসি হয়, সেখানে আরেকটা আইন এনে অতিরিক্ত আপনি কি বার্তা দিতে চাইছেন। আসলে আপনি এখন যেহেতু লেজেগবর অবস্থা, আপনি যেহেতু মানে আপনার প্রশাসনের ব্যর্থতা ধরা পড়ে গেছে, ফলে এইরকম একটা জায়গা থেকে নজর ঘোরাবার জন্য এবং আপনার ভোট ব্যাংককে বার্তা দেওয়ার জন্য, পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করবার জন্যই আপনি আইনের খেলা খেলছেন, এটা এক। দ্বিতীয় যেটা রাজভবন মানে ঘেরাওয়ের কথা বলছেন, এটা হলো আরেকটা ন্যারেটিভ, যে বিরোধীদের আন্দোলন থেকে আন্দোলনটা শাসক দলের নিয়ে যাওয়া। আপনারা বলছেন যে দিল্লিতে আন্দোলন নিয়ে যাব, আপনি আন্দোলন কার বিরুদ্ধে করবেন? আপনার নিজের পুলিশের বিরুদ্ধে, আপনার মানে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে, আপনার পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে? তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন, যে আপনি বলছেন যে সিবিআই কেন সন্দীপ ঘোষকে ধরতে পারলো না, তা সন্দীপ ঘোষকে তো 4 দিনের মধ্যে আপনি আপনার পুলিশ মন্ত্রী ধরতে পারতো, পুলিশের আন্ডারে যখন ছিল 4 দিন তো ধরতে পারতো, তা না করে তাকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মানে ইঙ্গিতটা কার দিকে করলেন?
নিজের মানে পরিষ্কার তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই হলো যে তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে বা মানে পুলিশ মন্ত্রী হিসাবে প্রথম 4 দিন কেন সন্দীপ ঘোষকে ধরলেন না? তাহলে এই প্রশ্নটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সরকারের বিরুদ্ধেই করলেন। কিন্তু যে প্রশ্নটা খুব বৃহত্তম প্রশ্ন সেটা হলো যে মানে রাজ্য সরকার কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন করেনি। কারণ কেন পরিবর্তন করেনি আমি বলছি, 3টে কারণ আমি তোমায় বলছি। এক হলো যে মদ হলো সবচেয়ে বড় সমস্যা এই সমাজের। বারবার আমি বলছি যে আমাদের সমাজের অধঃপতনের একটা বড় কারণ পাড়ায় পাড়ায় মদের দোকান ছড়িয়ে দেওয়া, মদের দোকানের এই যে প্রসার, সবাইকে, কারো চাকরি নেই, মদ খাইয়ে দিয়ে তাদেরকে ব্যতিব্যস্ত করে রাখো, ব্যস্ত করে রাখো। এই যে মদ মদ কিন্তু আমার পরিবারের শত্রু, আমাদের গৃহস্থ জীবনের যেমন হিংসার কারণ, আবার আমরা বাইরের জীবনেও কিন্তু হিংসার কারণ হলো মদ। তাহলে আবগারি নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। বিহারের সরকার যদি মানে মদের দোকান বাতিল করতে পারে, মানে মদ বাতিল করে দিতে পারে, আমাদের সীমাবদ্ধতা অন্তত করুক, পাড়ার থেকে দোকানগুলোকে সরিয়ে নিক। দ্বিতীয় যে বিষয়টা, মদ নিয়ে তাহলে সিদ্ধান্ত এখনো নেয়নি, যার সাথে নারীর নিরাপত্তার সরাসরি সম্পর্ক আছে, আমি বারবার বলছি। দ্বিতীয় যেটা, হাজার হাজার পুলিশ নিয়োগ বাকি আছে, কেবল 300, 400, 500 ঘোষণা করলে হবে না। আর ঘোষণা করার পরেও কিন্তু নিয়োগ হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই বিজ্ঞপ্তি পর্যন্ত থাকে, নিয়োগ হয় না। ফলে পুলিশ প্রশাসনে মানে স্থায়ী মানে যেগুলো শূন্য পদ সেগুলোকে পূরণ করা, প্রশিক্ষণ দেওয়া, সেন্সিটাইজ করা, শক্তিশালী একটা প্রশাসন গড়ে তোলা, সেটা কিন্তু জোরালো মানে বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত পুলিশের শূন্যপদ পূরণ, শক্তিশালী পুলিশ ব্যবস্থা, প্রশিক্ষণ এবং পুলিশের দলীয়করণ থেকে বিরত রাখা, পুলিশকে নির্বাচনের কাজে ব্যবহার না করা, দলীয় কাজে ব্যবহার না করা, এই প্রতিশ্রুতি এখনো আমাদের দিতে পারেননি। থার্ড হলো জুনিয়র ডাক্তারবাবুদের যে দাবি যে পুলিশ কমিশনারের পদত্যাগ, সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। এবং চতুর্থ যে বিষয়টা বলবো যে মানে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা তিনি যে ঘোষণাগুলো করেছিলেন তার মধ্যে একটি ঘোষণা ছিল রাত্রেবেলা যথাসম্ভব মেয়েদের কম ডিউটি দেওয়া হবে। এই ঘোষণাটা অত্যন্ত মধ্যযুগীয় ঘোষণা, এটা কিন্তু নারী বিদ্বেষী ঘোষণা, এইটা এখনো পর্যন্ত বাতিল কেউ করেনি রাজ্য সরকার, বিরোধী দলগুলো সেইভাবে সোচ্চার নয়। এবং আমি বারবার বলছি মহিলাদের প্রতি আরেকটা অপমানমূলক ঘোষণা ছিল, ওটা এখনো বাতিলের কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। রাজ্য সরকার কেবলমাত্র মানে কোন রাজ্যে কি হয়েছে, বিহারে কি হয়েছে, উত্তরপ্রদেশে কি হয়েছে, আসামে কি হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, এবং এইটা বলে কিন্তু আমি বলছি যে পশ্চিমবাংলার সমস্যা মিটবে না। এবং এবার তৃতীয় যে জায়গা আমি বলবো, বিরোধীদের রাজনৈতিক জায়গা সবার লাস্টে বলবো, তার আগে মানে সমাজের জায়গা, নাগরিক জীবন থেকে বলবো। আমি বলবো যে ভারতবর্ষের তো বটেই, পৃথিবীর ইতিহাসে এই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে মানুষের জাগরণ আমরা দেখলাম, যেভাবে মানুষ প্রতিবাদে মানে সরব এবং রাস্তায় নামছে, যেভাবে তাকে কিন্তু শাসক দল দমন করবার চেষ্টা করছে। সেটা ছাত্র সমাজ নামলে তাদের বিরুদ্ধে অনেক সময় মিথ্যে মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে নানা ধরনের ভাবে পুলিশি হয়রানির শিকার হচ্ছে। আজকে কলকাতা হাইকোর্টে পর্যন্ত এই নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে, হ্যাঁ, জনস্বার্থ মামলা এই নিয়ে হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারীদেরকে উপর নির্যাতন না করবার কথা বলা হয়েছে, ইউটিউবের প্রতি শাসানি দেওয়া, মিথ্যে মামলা দেওয়া, মেইন মিডিয়াকে শাসানি দেওয়া, এগুলোর থেকে কিন্তু এখনো শাসক দল বিরত থাকছে না, প্রশাসন বিরত থাকছে না। আমার মনে হয় যে মানুষ যখন জাগৃত হয়েছে, এবং এই মানুষের এই জাগরণটাকে শুধুমাত্র তো পশ্চিমবাংলাতে নয়, ভারতবর্ষের সমস্ত প্রদেশে এবং বলা যায় বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গাতে তুমি যদি লক্ষ্য করে দেখো, তাহলে কিন্তু এই নির্ভয়া কাণ্ডের পরে কিন্তু মানে আরজি করের ঘটনার পরে কিন্তু সকলেই সরব হয়েছেন। এখন একে দমন করার চেষ্টা রাজ্য সরকার করছে, এই দমনটা কিন্তু করা যাবে না। পরিষ্কার করা, আমি যে মানুষের পালস বুঝেছি, মানুষ কিন্তু একটা হেস্তনেস্ত করতে চায়, এবং মানুষ কেবলমাত্র আরজি করের কনটেক্সটে দেখতে চায়, আমি তোমাকে বলছি একেবারেই নয়। মানুষ চাইছে একটা স্থায়ী সমস্যার সমাধান। এর একটা গোষ্ঠী স্থায়ী সমস্যার সমাধানটা দুটো গোষ্ঠীতে ভাগ। একটা গোষ্ঠী বলছে ভাই, যেভাবে পশ্চিমবাংলাতে আইন শৃঙ্খলাহীনতা দেখতে পাচ্ছি, যেভাবে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটতে দেখছে, তুমি জানো দক্ষিণ দিনাজপুরে গত কালো এক দুজন মানে আদিবাসী মহিলা নির্যাতন হয়েছে, মানে
একের পর এক, মানে আরজি করে ঘটনার পরেও 13-14টা মহিলা নির্যাতিত হয়েছেন এবং জঘন্যভাবে মানে নির্যাতিত হয়েছেন। ফলে নির্যাতন কিন্তু নন স্টপ। তুমি এনসিআরপি রিপোর্টের কথা কেউ কেউ তৃণমূলের বলছে, এনসিআরপি রিপোর্ট হলো রাজ্য সরকার যেভাবে সাজিয়ে পাঠায়, ওরা জাস্ট সেটাকে তুলে ধরে। এবং তোমাকে একটা ভেরি ইন্টারেস্টিং কথা বলি, এটা দর্শক বন্ধু যারা তারা শুনে রাখুন। সেটা হলো, আমার নাম ছিল বিশ্বনাথ গোস্বামী, তিনি একজন এনজিও হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট। তিনি একটি আরটিআই এ কতজন পলিটিক্যাল ভায়োলেন্সের মারা গেছে একটি নির্দিষ্ট সালের কথা, 19-20 দিকে উনি চেয়েছিলেন। এটা গণশক্তিতে বড় করে রিপোর্ট আকারে বেরিয়েছিল, আপনারা দেখে নিতে পারেন। এইবার রাজ্য সরকারের বিভিন্ন আলাদা আলাদা পুলিশ কমিশনারেটকে চিঠি দিয়ে যখন তিনি জানিয়েছেন, অর্ধেক পুলিশ কমিশনার যা হিংসায় পলিটিক্যাল হিংসায় মারা গেছেন যতজন ফিগার দেখিয়েছে, আর রাজ্য সরকার এনসিআরবি রিপোর্ট যা ওই বছর পাঠিয়েছিল তার সাথে কোনো মিল নেই, অনেক বেশি এসছে। ফলে আমি তোমায় বলছি যে এনসিআরবি রিপোর্টের সাথে পশ্চিমবাংলার হিংসার কোনো সম্পর্ক নেই। এনসিআরবি রিপোর্ট রাজ্য সরকার যেভাবে সাজিয়ে পাঠায় সেইটাই ওরা তুলে ধরে, এটাও এনসিআরবির বড় ব্যর্থতা আমি বলছি। আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই যে রাজ্য সরকার কিন্তু মানে মানুষের এই ক্ষোভটা কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে মানুষ চাইছে যে ভাই একটা সামগ্রিকভাবে মানে পুলিশ প্রশাসনের মধ্যে একটা পরিবর্তন আনুক। মানে মেডিকেলে তুমি জানো আক্তার আলী ইতিমধ্যেই যে ব্যাপক দুর্নীতির কথা বলেছে, যার বিরুদ্ধে ভিত্তিতে সিবিআই তদন্ত এখন আরজি করের দুর্নীতি নিয়ে হচ্ছে, ইডিতে চলে গেছে এখন। ঠিক এইবার মানে এইটা মনে করা হচ্ছে যে ডাক্তারবাবুরা বারবার বলছেন, অভিজিৎ চৌধুরীর মতন ডাক্তারবাবুরা বলছেন যে একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে, অর্থাৎ হেলথ প্রশাসনের দুর্নীতির একটা ইকোসিস্টেম যেটা হয়েছে সেটা সমূলে উৎখাত করবার কথা বলছেন। সেখানে স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে অ্যাকাউন্টেবল করে একটা হেনস্থা করতে চাইছেন। জুনিয়র ডাক্তাররা তো বটেই, একটা বড় সংখ্যক মানে নাগরিক। আরেক ধরনের নাগরিক বলছেন যে ভাই এই ধরনের নির্যাতন কি কেবলমাত্র আরজি কলের নির্ভয়ার ক্ষেত্রে হলো? এই ধরনের নির্যাতন তো গত 13 বছরে বারবার হচ্ছে। প্রশাসন রুল অফ ল নিশ্চিত করতে পারছে না। এই যে পঞ্চায়েত নির্বাচন হলো, প্রায় 75টা লোকের লাশের উপর পঞ্চায়েত নির্বাচন হলো। ভারতবর্ষের অন্য রাজ্যে নির্বাচন হয়, সেখানে তো লোক মারা যায় না। যে লোকসভা নির্বাচন হলো, এতগুলো লোকের মৃত্যুর বিনিময়ে হলো। 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে 5 দিনের মধ্যে 54টি লোকের মৃত্যু ঘটেছিল বিভিন্ন রাজনৈতিক দলের। বাড়ি ছাড়া হয়, ঘর ছাড়া হয়। এটা কতদিন চলবে পলিটিক্যাল ভায়োলেন্স? মানুষ কিন্তু চাইছে যে এই সরকার এর পক্ষে, এই তৃণমূল কংগ্রেসের পক্ষে আর কোনো রুল অফ ল প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অনেকেই মনে করছে যে এই যে হাজার হাজার যুবকদের চাকরি, রাজ্যে শিল্প নেই, তৃণমূল কংগ্রেস শুধু শিল্প সম্মেলন করে আর শিল্প তো কোনো নেই। মুখ্যমন্ত্রীকে তো শিল্পের মানে ফিতে কাটতে কেউ দেখেন না। যুবকরা হাজার হাজার যুবক পশ্চিমবাংলা ছেড়ে বাইরের রাজ্যে চলে যাচ্ছেন। ফলে শুধু কথার ফুলঝুরি হচ্ছে। ফলে এইরকম অবস্থায় কিন্তু মানুষ কিন্তু সত্যি একটা অংশ রাস্তায় নেমেছেন, শুধু আরজি করের ঘটনার কনটেক্সটে তা নয়। তারা দীর্ঘদিনের ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। সরকারে কেউ হয়তো ভোট দিতে পারেননি, কেউ হয়তো দুর্নীতির বিরুদ্ধে দেখে তিতিবিরক্ত। শিক্ষায় দুর্নীতি, রেশনে দুর্নীতি, কয়লায় দুর্নীতি, চুরি। ফলে মানে মানুষ তিতিবিরক্ত হয়ে কিন্তু পথে নেমেছেন এবং তারা চাইছেন যে এই সরকারের পরিবর্তন। তাহলে জনগণের যে অবস্থান আমি দেখতে পাচ্ছি, একজন বিশ্লেষক হিসেবে দুটো অবস্থান দেখতে পাচ্ছি। এক ধরনের জনগণ যারা আরজি করের কনটেক্সটে পুরো খোল নালচে পাল্টানোর কথা বলছেন, পুলিশ প্রশাসন এবং তোমার গিয়ে স্বাস্থ্য দপ্তরের, তাতে একদম স্বাস্থ্যমন্ত্রীকে পর্যন্ত তারা অ্যাকাউন্টেবল করতে চাইছেন এবং যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে তারা কিন্তু দমতে রাজি নন। আরেকটা অংশ তারা কিন্তু কেবলমাত্র মানে এই সরকারের সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনুক এইটা নয়, তারা পরিষ্কার এই সরকারটাকেই পরিবর্তন করতে চাইছেন। কারণ তারা মনে করছেন এই হিংসার থেকে বাঁচতে গেলে এই সরকারের পরিবর্তন দরকার, চাকরি পেতে গেলে সরকারের পরিবর্তন দরকার, শিল্পায়ন করতে গেলে সরকারের পরিবর্তন দরকার। একটা বহুত্ববাদী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে মিনিমাম লেভেলে যদি বিরোধী দলের পরিসর রাখতে হয়, মিডিয়ার পরিসর রাখতে হয়, তাহলে এই সরকারের পরিবর্তন দরকার। কারণ এই সরকার সবসময় ধমকাচ্ছে এবং প্রতিনিয়ত তারা পুলিশ প্রশাসনকে সামনে রেখে মানুষকে ভয় দেখাচ্ছে, ভয়।
ভয়কে মানে মানে প্রতিনিয়ত সঙ্গী করে এই সরকারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। একদিকে মানে গুন্ডারাজ, স্থানীয় অঞ্চলে গুন্ডাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, কোথাও পুলিশকে নামিয়ে দেওয়া হচ্ছে, কোথাও শাসক দলের নানা ফর্মের লোকজনকে নামিয়ে দিয়ে মানে শুধু নির্যাতন আর ভয় দেখিয়ে মানুষকে আটকাও। এবার আমি যাব রাজনৈতিক দলের ভূমিকাটা একদম যদি ছোট্ট করে বলে দেন। অসংখ্য দর্শক দেখছে, আমি তখনই দেখেছিলাম 6500 জন, অলরেডি এখন হয়তো বেড়েছে সংখ্যাটা, কিন্তু আপনি যদি একটু আমাদেরকে বলে দেন। আর প্রশ্ন যদি কিছু থাকে আমি বলবো সভা শেষে। দেখো, বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে আমি প্রথমেই বলবো, দেখো মানে এই প্রশ্নটা মানে অনেকে তুলছেন, যেটা আমি কিন্তু এই এখন অন্তত একমত হতে পারছি না। আমি শুরুতে একমত ছিলাম যে এটা অরাজনৈতিকভাবে যারা মানে এগিয়ে ছিলেন তারাই এগুন। এখনো আমি মনে করি যে অরাজনৈতিক সমাজের যে প্রতিবাদ সেটা জারি থাকুক, কিন্তু বিরোধী রাজনৈতিক দল যদি রাস্তায় না নামে, তুমি কিন্তু আমি বিশ্লেষক হিসেবে বলবো বিরোধী দল মারা গেছে, বিরোধী দল কোথায়? ফলে সংসদীয় ব্যবস্থাতে বিরোধী দলের একটা বিরাট ভূমিকা আছে। সরকারের যেখানে ভুল ত্রুটি বিচ্যুতি হবে, আরজি করের মতন ঘটনায় যেখানে প্রশাসন ব্যর্থ হয়েছে, পুলিশ যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে বিরোধী দল রীতিমতন গণ আন্দোলন গড়ে তুলবে সরকারের মানে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের মানে উচিত বিরোধী দলের যে দাবি, সেই পুলিশ প্রশাসনের দলবদল বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, সেগুলো মানা। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দাবিকে সম্মান করাও তো শাসক দলের কাজ। আমি আবারও তোমায় বলছি, বিরোধী রাজনৈতিক দল যদি রাস্তায় না নামে, এই মানুষগুলোই বলবে বিরোধী দল কোথায়। আমরাই বলবো, বিশ্লেষক হিসেবেই বলবো বিরোধী দল কোথায়। ফলে আমি তোমায় বলছি, বিরোধী দল হিসাবে আমি কংগ্রেসের ভূমিকা আমি সন্তুষ্ট, যেভাবে অধীর চৌধুরী রাস্তায় নেমেছেন। বিরোধী দল হিসাবে কিন্তু আমি বলবো এই ক্ষেত্রে বামেরা মানুষের পালস বুঝতে পারেনি। আমি একাধিকবার বলেছি এই কথা, আমি টেলিভিশনেও এই কথা বলেছি যে ধরো ছাত্র সমাজের নামে যে মানে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, বামেরা যেভাবে সরাসরি বিরোধিতা করেছে, মীনাক্ষী থেকে শুরু করে একদম, এইটাও ঠিক হয়নি। প্রতিবাদ তো যে কোনো লোক করতে পারে, প্রতিবাদকে বাদ দিচ্ছেন কেন আপনারা? মানে আপনারা যদি রাজ্য সরকারের বিরুদ্ধে যদি কেউ যদি প্রতিবাদ করে, সেই প্রতিবাদে আপনারা বাধা হবেন কেন? এক্স্যাক্টলি, আপনারা বাধা হবেন কেন? আপনার অ্যাজিভ যেন আপনারা শাসক দলের অংশ, এটা হয় নাকি? ফলে আমি না অবশ্যই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী রাজনৈতিক দলে ছিলেন, প্রধান মুখ ছিলেন বিরোধী রাজনৈতিক দলের, বিরোধী নেত্রী ছিলেন এই রাজ্যে, তিনি বারবার বুদ্ধবাবুর পদত্যাগ করেছেন। কতবার বুদ্ধবাবুর পদত্যাগ চেয়েছেন? ফলে পদত্যাগ গণতান্ত্রিক ব্যবস্থায় চাবেন, এবং পদত্যাগ মানে মানে মানুষের পালসের উপর ভিত্তি করে শাসক দলের যিনি চালাচ্ছেন সরকার, তিনি পদত্যাগ করে অন্য কারোর হাতে দায়িত্ব দেবেন, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের মূল্যবোধ। আমি যে প্রশ্নটা সেই কারণেই তো তেহেলকা কাণ্ড আসার পরে জর্জ ফার্নান্ডেজ পদত্যাগ করেছিলেন। জর্জ ফার্নান্ডেজ পদত্যাগ কেন করেছিলেন? তেহেলকা কাণ্ড আসার পরে পদত্যাগ করেছিলেন না। তাহলে তো বলতে হয় যে মুখ্যমন্ত্রী চেয়ারে কেন আছেন, মানে এইটা দাঁড়ায় না। কিন্তু আমি বলছি যে বামেরা কোনো একটা জায়গায় কিন্তু রাস্তায় নেই, পরিষ্কার। বামেদের কিছু গণসংগঠন রাস্তায় হয়তো আছে, কিন্তু সিপিআইএম দলের রেজিস্ট্যান্স কোথায়? সিপিআইএম দলের উপস্থিতি কোথায়? সিপিআইএম দলের জেলা থেকে শহর কোথায়? নবান্ন অভিযান কোথায়? মানে সমাজের মধ্যে আপনাদের আন্দোলন কেন রেজিস্টার্ড হচ্ছে না? স্বাস্থ্য ভবনে অভিযান কোথায়? আপনারা নেতা নেত্রীরা আপনারা বিবৃতি দিচ্ছেন, দুই এক জায়গায় ধর্ণা মঞ্চে যাচ্ছেন, কিছু বাম সমর্থিত মানে গণসংগঠন তারা কিছু মিছিল মিটিং করছে, অবশ্যই করছে, তাদের সম্মানের চোখে আমি দেখছি। কিন্তু যে গণ আন্দোলনের মধ্যে দিয়ে বামফ্রন্টের কে রাস্তায় মানুষ প্রত্যাশা করেছিল, বামফ্রন্ট শুধু সেটা মানে পূরণ করতে পারেনি তা নয়, ব্যর্থ হয়েছে সেই প্রত্যাশা পূরণে। একই সাথে যেভাবে নবান্নতে ছাত্র সমাজের ডাক আছে, যে ছাত্র সমাজই হোক, তার মধ্যে বিজেপিও যদি বেশি সংখ্যক থাকুক, আপনারা সরাসরি বিরোধিতা করেছিলেন। মনে রাখবেন, চিরজীবন এই জন্য আপনাদের কিন্তু শুনতে হবে কথা, যে যখন নবান্নে যখন কোনো একটা সরকার বিরোধী আন্দোলন, আপনারা চুপ থাকতেন, আপনারা বলতেন যে যারা করছে আমরা আমাদের মতন করছি। আপনারা কিন্তু তা করেননি,
আপনারা আপনারা সেই আন্দোলন যাতে ব্যর্থ হয় তার জন্য মানে কার্যত নানা রকম বার্তা দিয়েছেন। ফলে ইতিহাসে মনে রাখবেন, আপনারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন, একটা নির্দিষ্ট আন্দোলনের বিরোধিতা করেছিলেন, এটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে। এবং পশ্চিমবাংলায় যদি তৃণমূল কংগ্রেসের দীর্ঘ শাসন থাকে, তাতে বিজেপির অবদানের সাথে সাথে আপনাদের অবদানও থাকবে, যে এই বামপন্থীদের জন্যই তৃণমূল কংগ্রেস দীর্ঘ শাসন করতে পেরেছে। ফলে আমি তোমায় বলছি, শেষ বিচারে যথেষ্ট যথেষ্ট আমি বলছি ইদানিং কালে তৃণমূল শাসনকালে সবচেয়ে সফলতম বন্ধ ছিল সেদিনের ডাকা বন্ধ। বিজেপি মানে এই দেখো, বন্ধ আমরা অনেকেই পছন্দ করি না। আমি ব্যক্তিগত, আমি তোমাকে একটা এখানে যারা দর্শক আছেন তাদেরকে বলতে চাই, আমার শিক্ষকতার জীবনে আমি বন্ধের সমর্থনে একটি দিনও মানে মানে বিশ্ববিদ্যালয় বা কলেজে যখন পড়াতাম তখন বাদ দিয়েছি একটা নয়। সাইকেল নিয়ে আমি বেলুর রামকৃষ্ণ মিশনে যেতাম, সব সহকর্মীরা অবাক হয়ে যেত যে সাইকেল নিয়ে হেঁটেও গেছি একবার। ফলে তারপরেও আমি বন্ধের বিরোধী মানুষ, কিন্তু তারপরেও আমি বলছি একজন অবজারভার হিসাবে যে মানে তৃণমূল শাসনকালে সবচেয়ে সফলতম বন্ধ বিজেপি কিন্তু এবারই করেছে। এবং এর আগে বিজেপি বন্ধ ডেকেছিল, রাহুল সিনহার আমলেও বন্ধ ডেকেছিল, কিন্তু এত সফল হয়নি। এবং বিজেপির সমস্ত নেতারা, সর্বস্তরের নেতারা কিন্তু এই বন্ধ সমর্থন করেছিলেন, রাস্তায় নেমেছিলেন, তাদেরকে পুলিশ আটক করেছে। এবং যে যে ধরনের পলিটিক্যাল বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছিলাম, আমি বলতে পারি যে তৃণমূল শাসনকালে কোনো বিরোধী রাজনৈতিক দলের এত সাবলীল বা বলা যায় যে আত্মবিশ্বাসে ভরপুর বন্ধের সমর্থনের রাস্তায় নামতে এর আগে কখনো আমি দেখিনি। পরিষ্কার, আমি দেখো পশ্চিমবাংলায় থাকবো, বিরোধী রাজনৈতিক দল করব, বন্ধ ডাকবো না, এটা হয় নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় তো, আমি তোমাকে আগেও বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছেন তারপরে বন্ধ বাদ দিয়েছেন। এইটা এইটা উনি যখন বিরোধী ছিলেন তখন মনে ছিল না। বামেদের বিরুদ্ধে লাগাতার বন্ধ, একটা জেলায় যদি কেউ মার্ডার হতো তাও বন্ধ ডেকে দিতেন। ফলে বন্ধ দিনের পর দিন ডেকেছেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধের মাধ্যমে বাম বিরোধী মানুষকে একত্রিত করেছিলেন। ফলে বিজেপি এখন বন্ধ ডেকে তৃণমূল বিরোধী মানুষকে একত্রিত করবার সুযোগ তারা নেবে, এটি স্বাভাবিক। সেই না, সেইটার জন্যই তো বনটা আরো সফল হয়েছে। মানে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যদি সেদিন এইভাবে না নামতেন, তাহলে কিন্তু মানুষ কিন্তু হয়তো বনটাকে উপেক্ষা করে যেত। সেদিন যে তোমার গিয়ে মেট্রো রেল ফাঁকা ছিল, সেদিন যে ট্রেনগুলো ফাঁকা ছিল, বাস কিছু চালালেও সেখানে লোক ছিল না, কর্মস্থলে বেশিরভাগ লোক যায়নি, তার একটা বড় কারণ কিন্তু হলো তৃণমূল কংগ্রেস যখন রাস্তায় নেমেছে তখন সংঘাত হবে, মানুষ সংঘাতকে ভয় পায়। তৃণমূল যখনই সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের কর্মী সমর্থকরা বন্ধের বিরোধিতায় রাস্তায় থাকবে, তখনই আমি বুঝে গেছিলাম যে বন্ধ অনেকটাই সফল হবে। কিন্তু এতটা সফল হবে ভাবিনি। এই প্রথম দেখলাম যে সমস্ত বিজেপির নেতা কর্মী সবাই প্রায় রাস্তায় নেমে বন্ধকে সমর্থন করবার চেষ্টা করেছেন, হাত জোর করেছেন, বা তারা যেভাবে মানে পদযাত্রা করেছেন, মিছিল করেছেন, সেটা মানে আমি বলবো যে তৃণমূল শাসনকালে ব্যতিক্রমী ঘটনা, এবং বনটা অত্যন্ত সফল। না দেখো, আমি বলছি যে বিরোধী রাজনৈতিক দল, সে বিজেপি হোক, কংগ্রেস হোক, অধীর চৌধুরীও তো মানে পশ্চিমবাংলায় অধীর চৌধুরী কি ক্ষমতা আছে? তারপরেও আমি কালকে যা ওনার মিছিল দেখলাম, কংগ্রেস দলের যে মিছিল দেখলাম, হ্যাটসঅপ। এই কারণে আমি হ্যাটসঅপ দিচ্ছি, মানে যে দলের কেন্দ্রীয় নেতারা, মানে মল্লিকার্জুন খাড়গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, যে দলের মানে অধিকাংশ নেতা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন, সেই দলের রাজ্য স্তরের নেতারা রাস্তায় নেমে মমতার বিরুদ্ধে মিছিল করছে। আমি তোমায় বলছি অধীর চৌধুরীর জন্যই সম্ভব। এবং তুমি কালকে অধীর চৌধুরীর মিছিলটাতে কত লোক হয়েছিল দেখেছিলে? কি ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ ছিল তুমি দেখেছো? এবং একই সাথে তোমায় আমি বলতে চাই যে এখনো কিন্তু প্রধান বিরোধী দল, মানে ধরো বিজেপির বাইরে, মানে সিপিএম বা কংগ্রেস এখনো জেলা স্তরে আন্দোলনটাকে নিয়ে যেতে পারেনি রাজনৈতিক দল হিসাবে, এবং বিজেপিও নিয়ে যেতে পারেনি। আমি তোমাকে না, কিন্তু নিয়ে যে মানে আমি বলছি যে না, এইভাবে কর্মসূচি ঘোষণা করে মানে আমি বিরোধিতা করি। আমি মনে করি যে স্বতঃস্ফূর্তভাবে জেলার থেকে আন্দোলন গড়ে উঠাচ্ছিল। মানে কবে সুকান্ত মজুমদার বলবে ততদিন অপেক্ষা করে থাকবে কেন? কবে শুভেন্দু অধিকারী নাড়া দিবে
তারপরে ব্লকে ব্লকে আন্দোলন হবে, তার মানে বোঝা যাবে যে, তার মানেই বোঝা যাচ্ছে স্থানীয় স্তরে বিজেপি কিন্তু এখনো সেই জায়গা তৈরি করতে পারেনি। মানে জেলার নেতাদের ব্যর্থতা চোখে পড়ার মতন। জেলার নেতারা কেন অপেক্ষা করবে? রাজ্য নেতাদের কবে স্বতঃস্ফূর্তভাবে গণ আন্দোলন গড়ে তুলবে, ব্লকের স্বতঃস্ফূর্তভাবে গণ আন্দোলন গড়ে তুলবে? কবে সুকান্ত মজুমদার চিঠি লিখবে, কবে শুভেন্দু অধিকারী বলবে, তার জন্য অপেক্ষা করবে? তাহলে বুঝতে হবে যে লোকাল লেভেলে আপনার জনসমর্থন নেই। তার মানে বুঝতে হবে যে স্থানীয়, যেটা বারবার আমি বলি, যে স্থানীয় স্তরে বিজেপির কোনো সংগঠন নেই জন্যই কিন্তু স্থানীয় নেতারা গণ আন্দোলন গড়ে তুলতে পারে না, অপেক্ষা করে কবে কেন্দ্রীয় নেতারা আসবে, কেন্দ্রীয় নেতাদেরকে সামনে রেখে লোক কিছু জড়ো করব। এই ভাবনাটাই কিন্তু বারবার মনে করিয়ে দেয় বিজেপির স্থানীয় স্তরে কোনো সংগঠন নেই, নেতা নেই। এই কারণেই বারবার হারে বিজেপি। অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ হলো লোকাল লেভেলে কিছু নেই। ওই তো যখনই, তার মানে কি, নেতা কেন্দ্রিক। নেতারা যখন মঞ্চে থাকছে লোক হচ্ছে, নেতারা যখন মিছিলে যাচ্ছে লোক হচ্ছে, নেতারা যখন বন্ড ডাকছে মানে বন্দ পালন হচ্ছে। আমি সেই কারণেই বলছি এখনো ক্যাডার নির্ভর বা কর্মী নির্ভরতা নেই। তাহলে নাহলে তো কর্মীরাই স্বতঃস্ফূর্তভাবে গণ আন্দোলন গড়ে তুলবে, ব্লকে ব্লকে ব্লক অচল করে দিবে, মানে জেলাতে বন্ধ রাখবে। মানে কোনো একটা জায়গায় আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর, নন্দীগ্রাম বা রিজওয়ানুর ঘটনার পরে যেভাবে গণ আন্দোলন লোকাল লেভেলে ছড়িয়ে দিয়েছিল, সেই রকম ভাবে লোকাল লেভেলে কিন্তু এখনো কোনো বিরোধী রাজনৈতিক দল, না বিজেপি, না কংগ্রেস, না বামেরা, কেউই কিছুই ছড়াতে পারেনি। কেন্দ্রীয় স্তরে বিজেপি ডেফিনেটলি তাদের উপস্থিতি জানান দিচ্ছে। সেখানে মহিলা মোর্চার মিছিল হতে পারে, বন্ধ হতে পারে, ধর্ণা মঞ্চ হতে পারে, ডেফিনেটলি পজিটিভ জায়গা। কিন্তু মানে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, সুকান্ত মজুমদারের নির্বাচনী ক্ষেত্র, দুজন আদিবাসী এইভাবে অত্যাচারিত হলো। সুকান্ত মজুমদারের তো উচিত ছিল ওই জেলাকে বন্ধ ডাকার, আদিবাসীদেরকে, মানে সারা ভারত, পশ্চিমবাংলায়। আবারও বলছি তোমাকে, ওই দিল্লিতে বসে থাকলে কিন্তু হবে না ভাই। মানে তোমাকে আবারও আমি বলছি, বিজেপি নেতাদের মধ্যে এখনো আমি তোমার চ্যানেলে দিনের পর দিন, অন্য চ্যানেলে দিনের পর দিন বলছি, এরা ভীষণ কর্মসূচি মুখী। তোমার যদি রাজনীতির প্রয়োজন হয়, আজকে আমাকে ওই নির্যাতিত মহিলার কাছে আগে যেতে হবে, তাহলে দিল্লিতে অমিত শাহ ডাকলেও আমি অমিত শাহকে ফোন করে বলবো আজকে আমি যাব না, আমার আগে ওই নির্যাতিতার পাশে দাঁড়াতে হবে। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের দুজনেরই প্রবলেম হলো যে ডায়েরি দেখে যে কর্মসূচি আছে তার বাইরে গিয়ে গণ আন্দোলন গড়ে তুলতে পারছে না। আমি আবারও বলছি, অল্পতে সন্তুষ্ট হয়ে যাচ্ছে। তোমার মানে কেন্দ্রে নির্বাচনী ক্ষেত্রে দুজন আদিবাসী নির্যাতিত হলো, তোমার দিল্লিতে যাওয়ার থেকেও তো আগে মানে নির্বাচনী ক্ষেত্রে যাওয়ার কথা, তোমার নির্বাচনী ক্ষেত্রে বন্ধ ডাকার কথা, মিছিল করার কথা, এবং কলকাতাতে আদিবাসীদের একটা মিছিল করার কথা যে আদিবাসী সমাজের নির্যাতনের বিরুদ্ধে। ফলে আমি কিন্তু পরিষ্কার বলতে পারছি যে হ্যাঁ, একটা স্তর পর্যন্ত কেন্দ্রীয়ভাবে বিজেপি কিছু মিটিং করেছে, কিছু প্রতিবাদী আন্দোলন করেছেন, বন্ধ করেছেন, অবস্থান করেছেন, কিন্তু স্থানীয় স্তরের জায়গা, স্বতঃস্ফূর্ততার জায়গা থেকে যদি বলি, এখনো বিজেপি 1,00,000 মাইল দূরে আছে। আমি যেহেতু দুটো রেজিমের প্রধান বিরোধী দলের গণ আন্দোলনকে চাক্ষুষ করেছি, তৃণমূল কংগ্রেস আর বিজেপির, তৃণমূল কংগ্রেস এইসব ক্ষেত্রে 1000 গুণ এগিয়ে ছিল। ফলে 1000 গুণ এগিয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়। ওই যে দুজন আদিবাসী নির্যাতিত হলো, আগে চলে যেত। কারণটা কি, তুমি যদি এই যে ধরো মানে আরজি করের ঘটনার কনটেক্সটে মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে, তাকে যদি তোমাকে কানেক্ট করতে হয়, তোমাকে যদি বলতে হয় যে এটা সিস্টেমের ফেইলিওর, যেটা আমরা বারবার বলছি, সিস্টেম ফেল করেছে, সিস্টেমের ফেইলিওর বুঝতে গেলে বর্ধমানের ওই নির্যাতিতার পাশেও দাঁড়াতে হবে, আবার তোমার মানে সুকান্ত মজুমদারের নির্বাচনী ক্ষেত্রে নির্যাতিতার পাশেও দাঁড়াতে হবে। অর্থাৎ সারা পশ্চিমবাংলায় যেখানেই মানে এই ধরনের নারী নির্যাতন ঘটেছে, সেখানেই গণ আন্দোলন যদি গড়ে তুলতে পারো, তাহলে তুমি আরজি করের ঘটনাটাকে কন্টেক্সচুয়ালাইজ করতে পারবে সারা পশ্চিমবাংলার মানুষের কাছে। স্যারের সঙ্গে আমরা কথা বললাম, একদম আপনাদেরকে এই যে 4 ক্ষেত্রটা, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন। অনেকেই বলছেন যে আমি দেখছিলাম একটা মাছের চেয়ে দড়ি বড়, এরকম টাইপের একটা কমেন্ট এসেছে, আরো সব বিভিন্ন কমেন্ট আসছে। আমি বলছি স্যার, মানুষজনও তো এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনি বিশ্লেষণ করলেন ঠিকই, কিন্তু
মানুষজন তো যথেষ্ট ক্ষুব্ধ, কারণ আপনি এর আগেও বিশ্লেষণ করেছেন 15 দিন পর মুখ্যমন্ত্রী মুখ খুললেন, খুলেই বিচার চাই, বিচার চাই, বিচার দাও সিবিআই। মুখ্যমন্ত্রী কি জানেন না সিবিআই বিচার দিতে পারে না, কোর্ট বিচার দিতে পারে? আরো একটা কথা আমি আপনাকে বলবো, অমৃতা সিনহা আজকে বলেছেন, মাননীয় বিচারপতি, তিনি বলছেন কত আন্দোলন আটকাবেন, চারদিক থেকে আন্দোলন ধেয়ে আসছে, এরকম মন্তব্য করেছেন বিচারপতি। না, এটা তো মানে সত্যি বলতে কি খুব চিন্তারও বটে। মানে আমাদের রাজ্যের শাসকরা সবসময় কৌশল করছে, মূল্যবোধের জায়গা থেকে জিনিসটা দেখছে না, নীতি নৈতিকতার জায়গা থেকে দেখছে না। তার এটা কিন্তু ভয়ের। মানে আমরা ধরো ঘটনাগুলো তো এই আজকের ঘটনা নয়, এর আগেও যখন ঘটনাগুলো হয়েছে কখনো বলা হয়েছে ছোট ঘটনা, কখনো বলা হয়েছে সিপিএম এর লোকজন নির্যাতিতার সম্পর্কে বলা হয়েছে, কাটোয়ার ঘটনাটাকে কখনো বলা হয়েছে যে ওই দুই মানে লাভ অ্যাফেয়ার্স এর বিষয়ে। আমি বলছি যে কোনো একটা জায়গায় কিন্তু মানে শাসকের দৃষ্টিভঙ্গির মধ্যে কোনো পরিবর্তন কিন্তু আমার খুব একটা লাগছে না। তার কারণ না হলে শাসক একের পর এক দাবি যেগুলো আসছে, পুলিশ নিয়ে দাবি হতে পারে, প্রশাসনিক ব্যবস্থা নিয়ে দাবি হতে পারে, সেগুলো করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফেলে একটা নতুন সরকার রাজ্যে আনা উচিত। না, সেটা দেখো, আমি ওই জন্যই বলছিলাম যে মানুষকে আমি দুটো ভাগে দেখছি। একটা অংশের মানুষ কিন্তু তারা মানে বর্তমান সরকারের যে অন্যায় অবিচার সেগুলোর মধ্যেই সংশোধন আনতে চাইছেন ব্যাপকভাবে, পুলিশের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে চাইছেন, স্বাস্থ্য দপ্তরের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে চাইছেন একটা অংশ। আরেকটা অংশ বলছেন যে না, এই সরকার পচে গেছে, এটা রটেন সরকার, ফেইল সরকার, একে কিন্তু দিয়ে আর হবে না। ফলে এবং যেটা আমার থিওরি তুমি জানো, যে যত ঘন ঘন সরকার পরিবর্তন করবে, নতুন সরকার এসে তার নতুন দিশা বা স্বপ্ন মানুষকে পূরণ করতে পারে, নতুন কিছু মানুষ পাবে। তৃণমূল প্রথম 5 বছর তো ভালো কাজ করেছিল। ফলে আমি তোমাকে বারবার বলছি যে এই যে বাঙালি যে সরকার পরিবর্তন করে না, এক সরকার বছরকে বছর ধরে রাখে, এটাই কিন্তু বাঙালি দুর্ভাগ্যের অন্যতম কারণ।